Hello everyone, how are you? Thanks for watching me. আচ্ছা, বাই দ্য ওয়ে, গত ক্লাসে আমরা কি বিষয় আলোচনা করছিলাম? গত ক্লাসে আমরা আলোচনা করছি এই শ্রমের চাহিদা অপেক্ষক, শ্রমের চাহিদা রেখা নিম্নগামী হয় কেন, এবং শ্রমের চাহিদা কী বিষয়ের উপর নির্ভরশীল, এই বিষয়টা আমরা আলোচনা করছি। আচ্ছা, এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব শ্রমের যোগান নিয়ে, যোগানের সাথে ডিটেলস, শ্রমের যোগান অপেক্ষক, শ্রমের যোগান রেখা ঊর্ধ্বগামী হয় কেন, যোগান কী বিষয়ের উপর নির্ভরশীল, এবং শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা। ঠিক আছে কথা? আচ্ছা, গত ক্লাসটা একটু রিপিট করি। শ্রমের চাহিদা কাকে বলে? শ্রমের চাহিদা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে একজন উৎপাদনকারী নির্দিষ্ট মজুরির বিনিময়ে যে পরিমাণ শ্রমিক নিয়োগ করতে চাই তাকে বলা হচ্ছে কি? শ্রমের চাহিদা। আচ্ছা, তাহলে আজকে আমরা আলোচনা করব শ্রমের যোগান। শ্রমের যোগান, দেখো শ্রমের যোগান কে দিবে? শ্রমের যোগান দিবে কে? আচ্ছা, শ্রমের যোগান মানে হচ্ছে শ্রম দেওয়া। আমরা এর আগে যেটা বলছিলাম যে শ্রমের চাহিদা, না শ্রমের চাহিদা মানে হচ্ছে শ্রম চাওয়া। আচ্ছা, শ্রমের চাহিদা হচ্ছে শ্রম চাওয়া, আর শ্রমের যোগান মানে হচ্ছে শ্রম দেওয়া। শ্রমের চাহিদা হচ্ছে শ্রম চাওয়া কে চাইবে? উৎপাদনকারী। আর এখানে শ্রমের যোগান মানে হচ্ছে শ্রম দেওয়া। শ্রম দিবে কে? শ্রমিক। আচ্ছা, উৎপাদনকারী কিসের ভিত্তিতে শ্রমের চাহিদা প্রকাশ করবে? মজুরির ভিত্তিতে। মজুরি তো দুই প্রকার। কোন মজুরি? প্রকৃত মজুরি। এটাকে বলা হচ্ছে W/P। দেখো, শ্রমিকও কাজ করবে কিসের ভিত্তিতে কাজ করবে? শ্রমিকও কিন্তু মজুরি ভিত্তিতে কাজ করবে। কিসের ভিত্তিতে? প্রকৃত মজুরি। মজুরি দুই প্রকার, একটা হচ্ছে আর্থিক মজুরি, একটা প্রকৃত মজুরি। W/P। দেখো, তাহলে আমরা ওই যে পার্থক্য লেখার ক্ষেত্রে আর্থিক এবং প্রকৃত মজুরি পার্থক্য লেখার ক্ষেত্রে আমি বলছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। আচ্ছা, তাহলে শ্রমের চাহিদা, শ্রমের যোগান প্রকাশ করবে কে? শ্রমের যোগান প্রকাশ করবে হচ্ছে শ্রমিক নিজে। আর শ্রমের চাহিদা প্রকাশ করবে কে? উৎপাদনকারী। এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে, হ্যাঁ, তোমরা একটু মনে রাখতে হবে। শ্রমের চাহিদা প্রকাশ করবে উৎপাদনকারী, আর শ্রমের যোগান প্রকাশ করবে কে? শ্রমিক নিজে। আচ্ছা, শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান উভয় কিন্তু দেখো এই যে মজুরি বা প্রকৃত মজুরির উপর নির্ভর করে। ঠিক আছে কথা? কিন্তু প্রকৃত মজুরির উপর নির্ভর করলেও কিন্তু একটা মজার বিষয় হচ্ছে কি, দেখো, উৎপাদনকারী সবসময় কম মজুরি দিতে চাইবে, অর্থাৎ এই শ্রমের চাহিদার সাথে মজুরির বিপরীতমুখী সম্পর্ক। কারণ উৎপাদনকারী সবসময় কম মজুরি দিতে চাইবে, বেতনটা শ্রমিককে কম দিতে চাইবে। আবার বিপরীতভাবে আমরা একটু এদিকে দেখি, শ্রমিকেরা যখন শ্রমের যোগান দিবে তখন শ্রমিক চাইবে কি? বেশি মজুরি। সে যে যত বেশি বেতনে চাকরি করতে পারে, বা শ্রমিকেরা চাইবে বেশি মজুরি নিতে, উৎপাদন চাইবে কম মজুরি দিতে। তাহলে আমরা টোটাল জিনিসটাকে যদি একটু অ্যানালাইসিস করে দিই, শ্রমের যোগানের সাথে মজুরির সম্পর্ক হচ্ছে সমমুখী। যত বেতন বাড়বে শ্রমিকেরা বেশি কাজ করবে, যত বেতন কমবে তত শ্রমিকেরা কম কাজ করবে। তাহলে আমরা কি একটা বইয়ের ভাষা বলতে পারি যে এই মজুরি বলতে কি? মজুরি মনে রাখবে, প্রকৃত মজুরি। হ্যাঁ, তাহলে মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্ক হচ্ছে সমমুখী। যত বেশি বেতন বাড়বে তত শ্রমিক বেশি কাজ করবে, দ্যাট মিনস শ্রমের যোগান দিবে। তাহলে মজুরির সাথে শ্রমের যোগানের কি সম্পর্ক? সমমুখী সম্পর্ক। মজুরি যত বাড়বে শ্রমের যোগান তত বাড়বে, মজুরি যত কমবে শ্রমের যোগান তত কমবে। আমরা যখন চাকরি করতে চাই আমরা কি দেখি? সবসময় বেশি বেতন চাকরিগুলো কি করি? সাধারণত চাই। আচ্ছা, এরপর উৎপাদনকারী। আমরা যদি আমরা চাইবো যে মজুরি যত কমে উৎপাদনকারী বেশি শ্রমিক নিয়োগ দিবে। তোমার যদি একটা দোকান থাকে, তুমি যদি কম বেতনে শ্রমিক পাও, তুমি বেশি শ্রমিক নিয়োগ করবে স্বাভাবিকভাবে। তাহলে উৎপাদনকারী চাইবে কম মজুরিতে শ্রমিক নিয়োগ করতে, মানে বেতনটা কম দিতে। তাহলে শ্রমের চাহিদার সাথে মজুরি সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। মজুরি যদি কমে শ্রমের চাহিদা বাড়বে, মজুরি বাড়লে শ্রমের চাহিদা কমবে। আবার শ্রমের যোগানের সাথে মজুরি সম্পর্ক সমমুখী। মজুরি যত বাড়বে শ্রমের যোগান তত বাড়বে, মজুরি যত কমবে শ্রমের যোগান তত কমবে। তাহলে মজুরির সাথে শ্রমের যোগানের হচ্ছে সমমুখী সম্পর্ক, মজুরির সাথে শ্রমের চাহিদার হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক। আচ্ছা, এই জিনিসটা আমি আগেই বললাম, কারণ হচ্ছে এখন আমার আলোচনা করতে সুবিধা হবে। এবার আসো,
শ্রমের যোগান কাকে বলে? শ্রমের যোগান কাকে বলে? শ্রমের যোগান একটু দেখাবে। শ্রমের যোগান কাকে বলে? শ্রমের যোগান কোনো নির্দিষ্ট সময়ে একজন শ্রমিক কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরির বিনিময়ে শ্রমিকের যে অংশ কাজ করার জন্য ইচ্ছুক তাকে বলা হচ্ছে শ্রমের যোগান। তাহলে কাকে বলে? কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরির বিনিময়ে। এই সংজ্ঞাটা আমি এইভাবে কেন লিখছি একটু এক্সপ্লেন করব, আগে একটু লিখে ফেলি। কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরির বিনিময়ে শ্রমিকের যে অংশ কাজে নিয়োগ পেতে বা কাজে নিয়োগ পেতে ইচ্ছুক তাকে শ্রমের যোগান বলে। সংজ্ঞা লেখার ক্ষেত্রে যে একটু দেখো, কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট মজুরির বিনিময়ে শ্রমিকের যে অংশ কাজে নিয়োগ পেতে ইচ্ছুক তাকে বলা হচ্ছে শ্রমের যোগান। ঠিক আছে, এখানে নির্দিষ্ট সময় কেন বললাম? সবকিছু ইকোনমিক্সের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে নির্দিষ্ট সময়টা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এরপর নির্দিষ্ট মজুরি বিনিময়, শ্রমিকেরা যে কাজ করবে নির্দিষ্ট মজুরি ছাড়া কাজ করবে না, নাকি এরকম যে সার্কুলার দিল, নিয়োগ পেল, তারপর কাজ শেষে মালিকের যা ইচ্ছা তা দিল, হ্যাঁ এরকম তো হয় না। সেই জন্য কাজে নিয়োগ করার আগেই মজুরিটা নির্দিষ্ট হবে। আবার এখানে আমি একটা কথা বললাম যে শ্রমিকের যে অংশ কেন বললাম? সবগুলো শ্রমিক এখানে বলতে পারতাম নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরির বিনিময়ে যে শ্রমিক কাজ নিয়োগ পেতে ইচ্ছুক তাকে, সকল শ্রমিককে আমি বলিনি। কারণ হচ্ছে যেখানে সার্কুলার দুক সবাই অংশগ্রহণ করবে না, কারণ সবার দক্ষতা যোগ্যতা একরকম না। ঠিক আছে কথা, সবার দক্ষতা এবং যোগ্যতা একরকম না। সেই জন্য শ্রমিকের সবাই কিন্তু যে কোনো জায়গায় অংশগ্রহণ করে না। সেই জন্য বললাম টোটাল শ্রমিকের, একটি দেশের টোটাল শ্রমিকের একটা নির্দিষ্ট অংশ হয়তো কী করবে, কাজে নিয়োগ পেতে ইচ্ছুক হবে। সেই জন্য আমি নির্দিষ্ট অংশটা বললাম। হ্যাঁ, সংজ্ঞা লেখার ক্ষেত্রে এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলো অনেক খেয়াল রাখতে হয়। তাহলে শ্রমের যোগান কাকে বলে? তিনবার বলবো। কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরির বিনিময়ে শ্রমিকের যে অংশ কাজে নিয়োগ পেতে ইচ্ছুক অথবা কাজ করতে ইচ্ছুকও বলা যেতে পারে, কাজে নিয়োগ পেতে ইচ্ছুক তাকে বলা হচ্ছে শ্রমের কি যোগান। একবার দুইবার। কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরির বিনিময়ে শ্রমিকের যে অংশ কাজে নিয়োগ পেতে ইচ্ছুক তাকে বলা হচ্ছে শ্রমের যোগান। কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরির বিনিময়ে শ্রমিকের যে অংশ কাজে নিয়োগ পেতে ইচ্ছুক সেটা হচ্ছে শ্রমের যোগান। একদম সহজভাবে বললাম আর কি। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব শ্রমের যোগান অপেক্ষক। শ্রমের যোগান অপেক্ষক। শ্রমের যোগান অপেক্ষকটা তোমরা এই দুইভাবে বলতে পারো। একভাবে হচ্ছে আমি যেই কিছুক্ষণ আগে যে সংজ্ঞাটা লিখে দিলাম তোমরা, হ্যাঁ, ওই যে শ্রমের যোগান যেসব বিষয়ের উপর নির্ভরশীল তাদের সাথে শ্রমের যোগানের নির্ভরশীলতা সম্পর্কে যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে শ্রমের যোগান অপেক্ষক বলে। ওই সংজ্ঞাটা দ্বারা তোমরা যারা দেখছো ভিডিওটা, ওই সংজ্ঞাটা তুমি যদি লিখে রাখো এটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ হবে। কারণ কখনো যদি নর্মাল জিনিসটা ভুলে যাও ওটা দিয়ে হয়ে যাবে, হ্যাঁ, মার্কস দিতে বাধ্য টিচার। শ্রমের যোগান, দেখো শ্রমের যোগানটা কিসের উপর নির্ভর করে? মজুরির উপর। কিসের উপর? মজুরির উপর। আবার শ্রমের চাহিদা মজুরির উপর নির্ভর করে। দেখো আমি সম্পর্কিত বিষয় তো এই জন্য একটু আলোচনা করছি, যেটা আলোচনা করলাম একবার চাহিদা, সেটা কি কিসের উপর? মজুরির উপর। অপেক্ষকগুলো কীভাবে আসতেছে দেখো। মজুরির সাথে শ্রমের চাহিদার কী সম্পর্ক? সমমুখী সম্পর্ক। তাহলে মজুরির সাথে শ্রমের চাহিদার সমমুখী সম্পর্ক যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে বলা হচ্ছে কি শ্রমের যোগান অপেক্ষক। তাহলে মজুরির সাথে শ্রমের যোগানের সমমুখী সম্পর্ক যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে বলা হচ্ছে অপেক্ষক। আর অপেক্ষক মানে হচ্ছে একটা গাণিতিক প্রকাশ, মনে রাখবা যে অপেক্ষক মানে হচ্ছে কি গাণিতিক প্রকাশ। তাহলে শ্রমের চাহিদা কাকে বলে? মজুরির সাথে শ্রমের চাহিদার বিপরীতমুখী সম্পর্ক যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে বলা হচ্ছে কি
শ্রমের চাহিদা অপেক্ষক। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষার মধ্যে যে জিনিসটা হয় স্টুডেন্টদের বুঝি আমরা যে অনেক সময় শ্রমের চাহিদার মধ্যে যোগানের সাথে মজুরির সম্পর্ক কনফিউশন কি সমমুখী না বিপরীতমুখী, বিপরীতমুখী না সমমুখী। প্রথমে সমমুখী লিখলো যোগানের ক্ষেত্রে, আবার কেটে মনে হচ্ছে ভুল, আবার লিখলো বিপরীতমুখী, আসলে যেটা কাটার পরে যেটা লিখলো সেটাই ভুল। যাই হোক, এরকম সম্পর্ক যদি কার সাথে কার সম্পর্ক, মজুরির সাথে শ্রমের চাহিদার বা যোগানের সম্পর্ক, হ্যাঁ এই ধরনের সম্পর্কগুলো তুমি যদি মিস হয় বা তোমার কনফিউশন থাকে তখন সমমুখী বা বিপরীতমুখী এই শব্দ দুটোই না লিখলে সমস্যা নেই। দেখো এবার আমি কীভাবে বলছি। শ্রমের যোগানের সাথে মজুরির সম্পর্ক, আমি কিন্তু সমমুখী বলি না বিপরীতমুখী বলি না, টেকনিক্যালি অ্যান্সার করলো। হ্যাঁ, তাহলে মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্ক যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে বলা হচ্ছে কি শ্রমের যোগান অপেক্ষক। শ্রমের কি অপেক্ষক? যোগান অপেক্ষক। লিখে ফেললাম শ্রমের যোগান। দেখো SL সাপ্লাই অফ লেবার SL ইজ ইকুয়াল টু ফাংশন অফ W/B। এটা হচ্ছে মজুরি, এটা হচ্ছে কি এই জিনিসটা হচ্ছে মজুরি, আর এটা হচ্ছে কি শ্রমের যোগান। দেখো এই মজুরি এবং শ্রমের যোগানের সম্পর্ক আমি একটু গাণিতিকভাবে লিখলাম, এটা হচ্ছে গাণিতিক প্রকাশ, হ্যাঁ গণিতের ভাষায় লিখলাম। এটি হচ্ছে শ্রমের যোগান অপেক্ষক। তাহলে এখন এই সম্পর্কটা তুই সমমুখী না বিপরীতমুখী কনফিউশন হয়ে গেলে শুধুমাত্র সম্পর্ক লিখবা। কি লিখবা? যে মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্ক যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে শ্রমের যোগান অপেক্ষক বলে। আর তুমি যদি ড্যাম শিওর হও যে না এটা সমমুখী সম্পর্ক হবে, আমি শিওর, তখন কীভাবে লিখবা? যে মজুরির সাথে শ্রমের যোগানের সমমুখী সম্পর্ক যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে বলা হচ্ছে কি শ্রমের যোগান অপেক্ষক। আচ্ছা, এখন ওই যে চাহিদা সূচির মতো, শ্রমের চাহিদা সূচির মতো যোগান সূচি, তাহলে এটা 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 বলো দেখি শ্রমের চাহিদা অপেক্ষক কাকে বলে? ওই সেম মজুরির সাথে শ্রমের চাহিদার বিপরীতমুখী সমমুখী, ডেফিনেটলি বিপরীতমুখী। এই বিপরীতমুখী সম্পর্কের ফলে যে রেখাটা যে মজুরির সাথে শ্রমের চাহিদার বিপরীতমুখী সম্পর্ক যখন এরকম গাণিতিকভাবে প্রকাশ করলে সেটা হচ্ছে কি, সেটা কি শ্রমের চাহিদা অপেক্ষক। আচ্ছা, এখন আমরা আলোচনা করছি শ্রমের যোগান সূচি। শ্রমের যোগান সূচি এখানে তো আমি লিখি নেই, শ্রমের যোগান সূচি পরীক্ষায় নাও আসতে পারে, তারপর একটু বলছি। শ্রমের যোগান সূচি মানে হচ্ছে কি তালিকা, সূচি হচ্ছে কি তালিকা। একজন উৎপাদনকারী বিভিন্ন মজুরির ভিত্তিতে কি পরিমাণ শ্রমিক নিয়োগ করবে সেটা যখন তালিকার মাধ্যমে প্রকাশ করা হবে সেটা হচ্ছে কি শ্রমের যোগান সূচি। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো একজন উৎপাদনকারী কিসের ভিত্তিতে? একজন উৎপাদনকারী নিয়োগ করবে মজুরি ভিত্তিতে বিভিন্ন শ্রমিক, ঠিক আছে না? ফর এক্সাম্পল মজুরি ভিত্তিতে বিভিন্ন শ্রমিক, সে যখন ধরো এই 10,000 টাকা হলো, সে ধরো নিয়োগ করলো কজন? এই 5 জন নিয়োগ করলো। যখন 20,000 টাকা হলো তখন সে 8 জন নিয়োগ করলো। যখন 30,000 টাকা তখন সে কথা 10 জন শ্রমিক নিয়োগ করলো। আমরা এই বিষয়টাকে যখন এরকম তালিকার মাধ্যমে প্রকাশ করবে সেটা হচ্ছে সূচি। সেটা হচ্ছে কি সূচি? কি সূচি? শ্রমের যোগান সূচি। তাহলে শ্রমের যোগান সূচি হচ্ছে কি একজন এখানে তো আবার উৎপাদনকারী আসবে না, হচ্ছে শ্রমিক। তাহলে শ্রমের যোগান সূচি হচ্ছে কি? শ্রমের যোগান সূচি হচ্ছে এই শ্রমিকেরা বিভিন্ন মজুরিতে কি পরিমাণ শ্রমিক কাজ করতে ইচ্ছুক, বিভিন্ন মজুরিতে কি পরিমাণ শ্রমিক কাজ করতে ইচ্ছুক সেটা যখন এরকম তালিকার মাধ্যমে প্রকাশ করা হবে সেটা হচ্ছে কি শ্রমের যোগান সূচি। দেখো যখন বেতন 10,000 টাকা তখন 5 জন শ্রমিক কাজ করতে ইচ্ছুক ছিল। যখন বেতন 20,000 টাকা হলো তখন আরও বেশি শ্রমিক কাজ করতে ইচ্ছুক, দেখো 8 জন হয়ে গেল, বেড়ে গেল, এর চেয়ে বেশি হতে পারে, জাস্ট একটা আনুমানিক হিসাব। এরপর যখন মজুরি 30,000 টাকা হলো তখন 10 জন শ্রমিক, এর চেয়ে বেশি 10 জন শ্রমিক কাজ করতে ইচ্ছুক হতো, এর চেয়ে বেশি হতে পারে। তবে মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়বে। আমরা এই জিনিসটাকে যদি আমরা এরকম এই W/P, এখানে P হতে পারে, হ্যাঁ মজুরি, তারপর 10, 20, 30, এখানে মানে একটা হিসেব দিলাম যে 20,000, 10,000, 20,000, 30,000। এখানে হচ্ছে ধরো 2, 4, 6, 8, 10, 2, 4, 6, 8, 10। হ্যাঁ দেখো এখানে আমরা কি দেখতেছি, যখন মজুরি 10,000 টাকা, যখন মজুরি 10,000 টাকা তখন 5 জন শ্রমিক, 4 এবং এখানে তো 5 নয়, এখানে 5 জন শ্রমিক কাজ করতে ইচ্ছুক ছিল। যখন মজুরি বাড়লো, যখন মজুরি বেড়ে গেল তখন কয়জন শ্রমিক কাজ করতে ইচ্ছুক? 8 জন। যখন 30,000 টাকা ছিল তখন হচ্ছে কজন? 10 জন। এই যে যখন 30,000 টাকা তখন 10 জন শ্রমিক কাজ করতে ইচ্ছুক, এর চেয়ে বেশি হতে পারে।
তাহলে আমরা একটা রেখা পেলাম, কি রেখা পেলাম? এই রেখার আমরা নাম দিলাম এসএল রেখা। এটা কিভাবে পেলাম? এটা আমরা অনেকভাবে পেলাম, কয়েকভাবে বলতে পারি যে শ্রমের যোগান সূচিকে আমরা জ্যামিতিকভাবে প্রকাশ করে একটা রেখা পেলাম, সেটা হচ্ছে ঊর্ধ্বগামী। কি গামী? ঊর্ধ্বগামী। আচ্ছা, এই রেখা কি নির্দেশ করে? এই রেখা একটা সম্পর্ক নির্দেশ করে। কার সাথে কার সম্পর্ক? মজুরির সাথে শ্রমের কি যোগানের সম্পর্ক। এই সম্পর্কটা কি সমমুখী না বিপরীতমুখী? সমমুখী। দেখো মজুরি যত, এই যে এটা যদি বাড়ে এটাও বাড়লো, এটা আরও বাড়লো, এটা আরও বাড়লো। আবার বিপরীতভাবে চিন্তা করি, এটা যদি কমে এটাও কমবে, এটা কমলে এটাও কমবে। ঠিক আছে কথা? তাহলে এটার নাম হচ্ছে শ্রমের যোগান রেখা। শ্রমের যোগান রেখা। ঠিক আছে, এটা কি বললাম? শ্রমের যোগান রেখা। তাহলে শ্রমের যোগান রেখা কাকে বলে? শ্রমের যোগান রেখা তিনভাবে বলতে পারবে। একটা হচ্ছে শ্রমের যোগান সূচিকে জ্যামিতিকভাবে প্রকাশ করলে যে রেখা পাওয়া যায় সেটা হচ্ছে শ্রমের যোগান রেখা। দ্বিতীয়ভাবে বলতে পারো যে মজুরির সাথে শ্রমের যোগানের সমমুখী সম্পর্কের ফলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হচ্ছে শ্রমের যোগান রেখা। তৃতীয়ভাবে হচ্ছে যে রেখার প্রত্যেক বিন্দু মজুরি এবং শ্রমের যোগানের মধ্যে কি নির্দেশ করে? সমমুখী সম্পর্ক নির্দেশ করে। যে রেখার প্রত্যেকটা বিন্দু মজুরি এবং শ্রমের যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক নির্দেশ করে তাকে বলা হচ্ছে কি রেখা? শ্রমের যোগান রেখা। ঠিক আছে কথা? তাহলে এই তিন রকমের সংজ্ঞা থেকে যে কোনো একটা সংজ্ঞা লিখতে পারো। এই একটা প্রশ্ন হচ্ছে শ্রমের যোগান রেখা ঊর্ধ্বগামী হয় কেন? শ্রমের যোগান রেখা ঊর্ধ্বগামী হয় কেন? আচ্ছা দেখো, এটা ঊর্ধ্বগামী কেন হচ্ছে? আমি গত ক্লাসে বললাম যে যে কোনো রেখা দুটো চলকের সম্পর্কের ফলেই পাওয়া যায়। ঠিক আছে, যে কোনো রেখা ঊর্ধ্বগামী হোক, নিম্নগামী হোক, লম্বা অক্ষ বা ভূমি অক্ষ সমান্তরাল যাই হোক, এই রেখাটা যে আমরা পাবো লম্বা এবং ভূমি অক্ষে যে সমস্ত চলক ধরি সেই সমস্ত চলকের সম্পর্কের ভিত্তিতেই কিন্তু এই রেখার আকৃতি ডিপেন্ড করে। সম্পর্ক যদি বিপরীতমুখী হয় সবসময় নিম্নগামী হবে, সম্পর্ক যদি ঊর্ধ্বগামী হয় সম্পর্ক যদি সমমুখী সবসময় কী হবে? রেখাটা ঊর্ধ্বগামী হবে। এই রেখাটা ঊর্ধ্বগামী কেন? এই দুটা সম্পর্ক সমমুখীর কারণে। তাহলে এখানে আসলো পরীক্ষার মধ্যে যদি আসে 2 নম্বরের জন্য আসতে পারে শ্রমের যোগান রেখা ঊর্ধ্বগামী হয় কেন? আমরা জানি মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়ে, হ্যাঁ, এবং মজুরি কমলে শ্রমের যোগান কমে। মজুরির সাথে শ্রমের যোগানের সমমুখী সম্পর্কের কারণেই শ্রমের যোগান রেখা ঊর্ধ্বগামী হয়। এটাই হচ্ছে আনসার, শ্রমের যোগান রেখা ঊর্ধ্বগামী কেন। আচ্ছা, এরপর এই আরেকটা বিষয় আছে এখানে, শ্রমের যোগান কি কি বিষয়ের উপর নির্ভরশীল? শ্রমের যোগান কি কি বিষয়ের উপর নির্ভরশীল? প্রশ্নটা একটু বুঝতে হবে। শ্রমের যোগান কি কি বিষয়ের উপর নির্ভরশীল? দ্যাট মিনস হচ্ছে শ্রমিকেরা শ্রমের যোগান দিবে কে? শ্রমিক। শ্রমের যোগান দেওয়া মানে শ্রমিক কাজ করতে চাওয়া, এক কথায় শ্রমের যোগান দেওয়া মানে কি? শ্রমিক কাজ করতে চাওয়া। এখন ওই যে প্রশ্নটা, শ্রমিক কি কি কারণে কাজ করতে চায়? এটাই এই শ্রমিক যে সমস্ত কারণে চায়, মানে যে সমস্ত কারণে কাজ করতে চাই সেটা হচ্ছে শ্রমের যোগান কি কি বিষয়ের উপর নির্ভরশীল ওইটাই। যেমন একটা হচ্ছে বেতন। বেতন যদি বেশি হয়, শ্রমিকেরা বেশি, তাহলে বেতনের উপর, মজুরির উপর, যে কি কি বিষয়ের উপর? প্রথম হচ্ছে মজুরির উপর শ্রমের কি তোমার যোগানটা নির্ভর করে। মজুরি তো দুই প্রকার, একটা চাত্বিক এবং প্রকৃত মজুরি। কোন মজুরির উপর? ডেফিনেটলি প্রকৃত মজুরির উপর। কেন? কারণ হচ্ছে প্রকৃত মজুরিতে অন্যান্য সুযোগ সুবিধা থাকে, হ্যাঁ, এই জন্যই। আরও অনেকগুলো কারণ আছে, ধরলাম যেটা। তাহলে এই শ্রমের যোগান কী কী বিষয়ের উপর নির্ভরশীল? একটা হচ্ছে প্রকৃত মজুরি, আরেকটা হচ্ছে সময়, তারপর এই পরিবেশ, হ্যাঁ, তারপর এই অন্যান্য সুযোগ সুবিধা, তারপর আর কি হতে পারে? কাজের পেশা, হ্যাঁ, এই সমস্ত বিষয়ের উপর শ্রমের যোগান নির্ভর করে। তাহলে শ্রমের যোগান নির্ভর করে। তাহলে শ্রমের যোগান কী কী বিষয়ের উপর নির্ভর করে? শ্রমের যোগান প্রথম হচ্ছে এই মজুরির উপর, সময়, মানে যেখানে কাজ করবে সেখানে সময়টা কতটুকু, এটার উপর ডিপেন্ড করে। বেশি সময় হলে মানুষ কাজ করতে চাইবে না, শ্রমিকেরা। তাহলে মজুরি, সময়, তারপর হচ্ছে তোমার কাজের পরিবেশ, যেখানে আছে সেখানে কাজের পরিবেশটা কেমন, পরিবেশটা কি খুব সুন্দর না কি অন্যরকম, হ্যাঁ, রিস্কপূর্ণ হলে শ্রমিকেরা কাজ করতে চাইবে না। তারপর হচ্ছে এই শ্রমিকের মালিকের সম্পর্ক, হ্যাঁ, অন্যান্য সুযোগ সুবিধা, তারপর এই সমস্ত বিষয়ের উপর মূলত শ্রমিকেরা কাজ করতে চায়, অর্থাৎ শ্রমিকের যোগান এই সমস্ত বিষয়ের উপর নির্ভরশীল। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে খুব ইম্পর্ট্যান্ট, শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয় কেন?
শ্রমের এখানে যোগান রেখাটা লিখি নেই, শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয় কেন, প্রশ্নটা আমি এখানে লিখছি, শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয় কেন। যোগান রেখা সাধারণত আমরা যে যোগান রেখাটা দেখলাম, দেখো আমরা যে যোগান রেখাটা লিখলাম সেটা হচ্ছে এরকম না, শ্রমের যোগান রেখাটা, তাই না, এরকম ছিল, এই যে এরকম ছিল, এটা হচ্ছে শ্রমের যোগান রেখা। আচ্ছা ঊর্ধ্বগামী কেন, ঊর্ধ্বগামী কারণ হচ্ছে এখানে W/P এর সাথে SL এর সম্পর্ক হচ্ছে কি সমমুখী। আচ্ছা এখানে প্রশ্ন হচ্ছে শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয়ে গেল। পশ্চাৎগামী মানে কি, ধরো ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে প্রথমে উঠবে আবার এরকম পিছনে নামে যাবে, এটা হচ্ছে শ্রমের যোগান রেখা, এরকম একটা হয়। কেন হয় সেটা আমি তো একটা মুখস্থ রেখা এঁকে ফেললাম, এটা মুখস্থ না, এটা এইভাবে আসবে পরীক্ষার মধ্যে, তোমার এই সিস্টেমে চলে আসবে। দেখো আমরা একটা সূচি থেকে এই রেখাটা আনতে চেষ্টা করতেছি। এটা হচ্ছে মজুরি, আচ্ছা বাংলা লিখি, এটা হচ্ছে মজুরি, এটা হচ্ছে চাই যোগান। আচ্ছা মজুরি তখন 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা। আচ্ছা এখানে এভাবে না দিয়ে আমরা একটু যে 100, 200, 300 এটা বলবো কেন ওটা দিই নেই, 400, 500। আচ্ছা মজুরি যখন 100 টাকা ছিল তখন এই একজন শ্রমিক 4 ঘন্টা কাজ করতো। মজুরি যখন 200 টাকা তখন সে 6 ঘন্টা কাজ করতো। মজুরি যখন 300 টাকা তখন সে 8 ঘন্টা কাজ করতো। মজুরি যখন 400 টাকা তখন সে 9 ঘন্টা কাজ করতো। মজুরি যখন 500 টাকা তখন সে আবার কথার কথা এই 7 ঘন্টা কাজ করতো ফর এক্সাম্পল। দেখো মজুরি যখন কথার কথা আরও বাড়া দিল 600 টাকা তখন সে 6 ঘন্টা কাজ করতো। ঠিক আছে কথা। আচ্ছা আমরা এতটুকু না, জাস্ট এটা দেখলাম যে এটা ঘন্টা, এটা আবার রোল হয়ে যাবে, ধরলাম এরকম যে আনুমানিক একটা হিসাব। দেখো শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয় কেন, এটা কিন্তু ওভারঅল না, সবার ক্ষেত্রে না, নির্দিষ্ট কোনো শ্রমিকের ক্ষেত্রে হয়। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, মানে পুরো দেশের পুরো দেশের শ্রমের যোগান রেখা না, এটা হচ্ছে শ্রমিক পশ্চাৎগামী যোগান রেখা হচ্ছে মূলত কোনো একজন শ্রমিকের ব্যক্তিগত। এটা এই প্রশ্নটা প্রায় স্টুডেন্টরা করে, অনেক সময় কনফিউশন হয়েছে, তারা বুঝতে পারে না। এটা মনে রাখতে হবে যে শ্রমের যোগান রেখা বলতে এখানে শ্রমিকের ব্যক্তিগত যোগান রেখা। দেখো আমি যেগুলো একটা শ্রমিকের কথা বললাম, যে একজন শ্রমিক যখন কোনো একটা গার্মেন্টসে বা একটা ফ্যাক্টরিতে যখন 100 টাকা দিছে, হ্যাঁ ঘন্টায় যখন 100 টাকা তখন সে 4 ঘন্টা কাজ করতো। যখন 200 টাকা দিল তখন 8 ঘন্টা কাজ করতো। যখন 300 টাকা তখন 200 টাকা তখন 6 ঘন্টা কাজ করতো। যখন 300 টাকা তখন 8 ঘন্টা কাজ করতো। যখন 400 টাকা দিচ্ছে তখন সে 9 ঘন্টা কাজ করছে। দেখো যখন 500 টাকা দিল, নর্মালি 500 টাকা যখন দিল তখন সে কিন্তু 10 ঘন্টা কাজ করার কথা, অথবা এর চেয়ে বেশি কাজ করার কথা, কিন্তু সে আগের চেয়ে কাজ আরো কম করতেছে, তাই না? কেন? কারণ হচ্ছে দেখো একজন মানুষ কিন্তু যন্ত্র না। একটা নির্দিষ্ট সময়ের পর মানুষকে পরিশ্রম রেস্ট নিতে হয়, কাজের ফাঁকে ফাঁকে রেস্ট নিতে হয়। সেই জন্য বলা হচ্ছে বিশ্রাম কাজের অঙ্গ, একই সাথে বাঁধা, নয়নের অংশ যেন নয়নের পাতা। এই কথাটা কেন বলা হয়? খুব সুন্দর একটা কথা। এটা হচ্ছে নির্দিষ্ট সময় কাজ করার পর তোমাকে রেস্ট নিতে হবে। তুমি যদি রেস্ট নাও পরবর্তী কাজের উৎসাহ দিবে না, বেড়ে যাবে। নন স্টপ কাজ করলে তুমি কিন্তু ওভাবে পারবে না। দেখো তুমি যদি 12 ঘন্টা কাজ করো নন স্টপ, তুমি যেভাবে কাজ করতে পারো, তুমি যদি 6 ঘন্টা কাজ করার পরে 1 ঘন্টা রেস্ট নিয়ে আরও 6 ঘন্টা করো, তুমি কিন্তু তাহলে অনেক ভালো কাজ করতে পারবে। ঠিক আছে কথা? তো সেই জন্য বলা হচ্ছে পরিশ্রম কাজের অঙ্গ, একই সাথে বাধা, মানে এই যে আমাদের চোখ এবং নয়ন, এটার কথা বলছে। যাই হোক, এটা ভাব সম্প্রসারণ বাংলা দ্বিপত্র অনেক আগে পড়েছিলাম, মনে আছে যেন বলে ফেললাম। আচ্ছা এখন আমরা একটা রেখা আঁকি। এটা হচ্ছে একজন শ্রমিকের শ্রমের যোগান সূচি। সে বিভিন্ন মজুরিতে কী পরিমাণ শ্রমিক নিয়োগ দেয়। আমরা উপর দিকে লিখলাম মজুরি, নিচে হচ্ছে শ্রমের যোগান 0 দিলাম। আচ্ছা এখানে দেখো এই যে 100, 200, 300, 400, 500, 100, 200, 300, 400, 500। এটা একটা কাল্পনিক হিসাব, তুমি তোমার মতো করে করতে পারো, অসুবিধা নেই। আমার মতো করতে হবে কথা নেই। তাহলে এখানে শুরু হয়েছে কত? এই 2, 4, 6, 8,
আচ্ছা আমরা 1 2 3 4 5 6 7 না 2 দিয়ে দিই 2 4 6 8 হ্যাঁ 10। আচ্ছা ধরলাম না এগুলো। দেখো আবারও বলছি, শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা, এখানে পশ্চাৎমুখী যোগান রেখা হচ্ছে এই 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 বিষয়টা হচ্ছে মূলত একজনের ব্যক্তিগত শ্রমের যোগান রেখা। কথা হচ্ছে এটা কিন্তু অবারও না। ওই যে আমি প্রথমে 10,000 টাকা লিখে কেটে দিলাম কেন, 10,000 20,000 30,000 এইরকম লিখলে এটা হচ্ছে সামগ্রিক বিষয় বুঝাচ্ছে, মানে অনেকগুলো শ্রমিক। আর এইখানে হচ্ছে নির্দিষ্ট একজন শ্রমিক, হ্যাঁ নির্দিষ্ট একজন শ্রমিক, যে নির্দিষ্ট একজন শ্রমিকের শ্রমের যোগান সূচি দিল, সে বিভিন্ন মজুরিতে কী পরিমাণ কাজ করতে ইচ্ছুক সেটাই। দেখো তাহলে ধরলাম আমরা মিস্টার রহিম, তাহলে মিস্টার রহিমের এটা হচ্ছে যোগান রেখা আমরা পাবো। দেখো যখন 100 টাকা দিত মালিককে তখন সে 4 ঘন্টা কাজ করতো, যখন 200 টাকা দিত তখন সে আরও বেশি কাজ করতো, যখন 300 টাকা দিত তখন সে আরও বেশি কাজ করতো। স্বাভাবিকভাবে আমরা জানি যে মজুরির সাথে শ্রমের যোগানের কী সম্পর্ক, মজুরির সাথে শ্রমের যোগানের হচ্ছে সমমুখী সম্পর্ক। দেখো মজুরি যত বাড়ছে শ্রমের যোগান তত বাড়ছে, তাই না? দেখতে পাচ্ছ মজুরি যত বাড়ছে শ্রমের যোগান তত বাড়ছে, এই যে সমমুখী সম্পর্ক। আবার মজুরি যখন 400 টাকা তখন দেখো এখানে 8 এবং 9 ঘন্টা কাজ করে। 400 টাকা যখন ঘন্টায় তাকে যখন 400 টাকা দেয় তখন সে 9 ঘন্টা কাজ করে, এই 9 ঘন্টা কাজ করতেছে। এখন মজুরি দেখো তাহলে আমরা কি বুঝতে পারতেছি, মজুরি যত বাড়ছে শ্রমের যোগান তত বাড়ছে, কিন্তু একটি নির্দিষ্ট সময়ের পর মানুষ কিন্তু টাকার চেয়ে বিশ্রামকে বেশি প্রাধান্য দেয়। কারণ হচ্ছে তার শারীরিক ক্ষমতা সীমিত, সে কিন্তু নন স্টপ কাজ করতে পারবে না। সেজন্য প্রত্যেকটা চাকরির মধ্যে একটা নির্দিষ্ট সময়ের পরে রিটায়ারমেন্টে যেতে হয়, কারণ মানুষের কাজ করার ক্ষমতা হচ্ছে সীমিত। দিনের মধ্যে নির্দিষ্ট সময়ের পর মানুষ কী করতে বিশ্রাম করতে হয়। দেখো সে 9 ঘন্টা কাজ করার পরে বেতন বেশি দিল, সে কিন্তু আর কাজ করে না। এর চেয়ে যখন সে তাকে 500 টাকা দেওয়া হয় তখন সে ওই যে আরও কাজ কমিয়ে দিছে। দেখছো বেতন বাড়লো কিন্তু এখানে কাজ আরও কমিয়ে দিছে, সে আগের চেয়ে আরও 1 ঘন্টা কম কাজ করতেছে, তাই না? তাহলে এখানে এই অবস্থা যদি আমরা যে রেখাটা পাবো সেটা হবে এরকম রেখা। দেখো এরকম একটু মিলে দিতে হবে, হ্যাঁ। তাহলে এই রেখাটা দেখো, এই রেখাটা প্রথমে উঠছে, উঠার পরে এই নির্দিষ্ট বিন্দুর পরে এদিকে এটা হচ্ছে শ্রমের যোগান রেখা, এটা হচ্ছে শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা। দেখো এটা কেন হলো আমরা তো একদম সহজে বুঝতে পারলাম। দেখো আমরা জানি একটা নির্দিষ্ট সময়ের পর মানুষের কাজ করতে রেস্ট নিতে হয়, এবং তখন যখন মানুষের আর শারীরিক ক্ষমতা থাকে না তখন তুমি বেশি টাকা দিলেও সে আর বেশি কাজ করবে না, আরও কম কাজ করবে, আমাকে বাঁচার দরকার। তাহলে প্রশ্ন যদি আসে শ্রমের যোগান রেখা, এখানে শ্রমের যোগান রেখা লিখে নেই, শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয় কেন, এই প্রশ্নটা যদি খতে আসে এত বেশি এক্সপ্লেন করার দরকার নাই। তুমি ইচ্ছা করলে চিত্রটা যদি দাও জাস্ট এমনি এরকম করে দিয়ে তুমি জাস্ট লিখে দিবা, মানে এটা আমি খ নাম্বারের কথা বলছি, শুধু এটা দিবা, এই অংশটা মানে এটা দেখা দিবে, এরকম ছোটো করে চিত্র দিয়ে লিখবা যে আমরা জানি মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়ে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর মজুরি বাড়লেও শ্রমের যোগান আর বাড়ে না, কারণ এক নির্দিষ্ট সময়ের পর মানুষ বেতনের চেয়ে বিশ্রামটাকে বেশি প্রাধান্য দেয়। তখন বেতন বেশি দিলেও সে আগের চেয়ে কম কাজ করতে চায়। সেই জন্য এই অবস্থায় যে রেখা পাওয়া যায় সেটা হচ্ছে পশ্চাৎগামী হয়, এই অবস্থায় যে রেখা পাওয়া যায় সেটা হচ্ছে পশ্চাৎগামী। এই জন্য বলা হচ্ছে শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয়, অর্থাৎ প্রথমে কিন্তু বাড়লো আবার কমে গেল। এটাই এই প্রশ্নটা বুঝছো, এটা কিন্তু তোমার উদ্দীপকও ধরা দিতে পারে তোমাদেরকে। এরকম পরীক্ষার মধ্যে বিগত সালে প্রশ্ন আসছিল, কোন বোর্ডে আসছে এই মুহূর্তে আমার মনে নেই, তোমরা একটু দেখবে অনেক সময় আসছে, এটা একবার না অনেকবার আসছে, যে একটা উদ্দীপক দিবে, উদ্দীপকটা কীরকম এইভাবে এরকম তোমাকে করে দিবে না। দেখবে মিস্টার করিমের যোগানের অবস্থা দেওয়া হলো, তাকে যখন লিখে দিবে এটা এরকম সূচি দিবে না। তাকে যখন 100 টাকা দিল তখন সে 4 ঘন্টা কাজ করতো, যখন 200 টাকা দিল তখন সে 6 ঘন্টা কাজ করতো, যখন 300 টাকা দিল তখন সে 8 ঘন্টা কাজ করতো, যখন 400 টাকা দিল তখন সে 9 ঘন্টা কাজ করতো, যখন 500 টাকা তখন সে 8 ঘন্টা কাজ করতেছে। এগুলো কিন্তু পরিবর্তন হতে পারে, এখানে 100 জায়গায় হয়তো 200 দিয়ে শুরু হতে পারে, এখানে যেখানে 4 ঘন্টা আছে সেখানে তো অন্য কিছু দিয়ে শুরু হতে পারে, এগুলো পরিবর্তন হতে পারে কিন্তু কনসেপ্টটা সেম থাকবে। তারপর তোমাকে বলবে যে উদ্দীপক তো দিল, গতে বলবে যে মিস্টার রহিমের যোগান রেখা আঁকো,
ঘতে বলবে উদ্দীপকের তথ্যের আলোকে মিস্টার রহিমের যোগান রেখার উপর মন্তব্য করো। তাহলে তোমার 3 নাম্বার আমি গর আনসার হচ্ছে সূচি রেডি করে জাস্ট এটা রেখাটা এঁকে ফেলা শেষ। ঘতে আবার সূচি দেওয়া লাগবে না, আবার রেখাটা আঁকবা, রেখাটা দিয়ে মন্তব্য করবা। তখন সূচি দিতে পারো, যেহেতু 4 নাম্বার, হ্যাঁ 4 নাম্বারের সূচি সেমভাবে সূচি রেখাটা এঁকে তারপর তুমি মন্তব্য করবা। এটা কেন এই শুরু করবা এইভাবে যে উদ্দীপকের তথ্য লোক আমরা বুঝতে পারতেছি বা দেখা যাচ্ছে মজুরি যখন 100 টাকা তখন মিস্টার রহিম 4 ঘন্টা কাজ করতো, যখন 200 টাকা তখন 6 ঘন্টা কাজ করতো, যখন 300 টাকা তখন সে 8 ঘন্টা কাজ করতো, এবং যখন 400 টাকা তখন 9 ঘন্টা। আমরা দেখতে পাচ্ছি মজুরি যত দিচ্ছে তখন সে আগের চেয়ে বেশি পরিমাণ কাজ করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 400 টাকার পরে এবং 9 ঘন্টা কাজ করার পর তাকে যখন 9 ঘন্টা কাজ করার পর তাকে যখন এর চেয়ে বেশি টাকা দিল, 400 থেকে 500 টাকা দিল, তখন সে আর কাজ করতেছে না এবং সে আগের চেয়ে বেশি কাজ করতেছে। এই অবস্থায় বোঝা যাচ্ছে মিস্টার রহিমের 9 ঘন্টার পর কাজের চেয়ে বিশ্রামটাকে সে বেশি প্রাধান্য দিচ্ছে। এই অবস্থা আমরা যে রেখাটা পেলাম সেটা প্রথম ঊর্ধ্বগামী হলো, পরে আবার কি পশ্চাৎগামী হয়। এটাই হচ্ছে শ্রমের যোগান রেখা, পশ্চাৎগামী হয় কেন? ঠিক আছে কথা। তাহলে আজকে আমরা কি বিষয় বললাম? আজকে আমরা বললাম শ্রমের যোগান কাকে বলে, শ্রমের যোগান অপেক্ষক কাকে বলে, শ্রমের যোগান সূচি, যোগান রেখা, শ্রমের যোগান রেখা ঊর্ধ্বগামী হয় কেন, শ্রমের যোগান কী কী বিষয়ের উপর নির্ভরশীল, এবং বললাম শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয় কেন। ঠিক আছে, একটু রিপিট করছি, দেখো শ্রমের যোগান কাকে বলে? শ্রমের যোগান কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরির বিনিময়ে শ্রমিকের যে অংশ কাজ করতে ইচ্ছুক বা কাজে নিয়োগ পেতে ইচ্ছুক তাকে বলা হচ্ছে কি শ্রমের যোগান, তাকে বলা হচ্ছে কি শ্রমের যোগান। এরপর হচ্ছে শ্রমের যোগান অপেক্ষক। শ্রমের যোগান অপেক্ষক দুইভাবে বলা যায়, একভাবে হচ্ছে আমার সূত্র দিয়ে, আর একভাবে হচ্ছে অ্যাজ ইউজুয়াল। তাহলে শ্রমের যোগান আমরা জানি মজুরির সাথে শ্রমের যোগানে কী আছে, সমমুখী সম্পর্ক আছে। তাহলে শ্রমের যোগান অপেক্ষক কাকে বলে? মজুরির সাথে শ্রমের যোগানের সমমুখী সম্পর্ক যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে বলা হচ্ছে কি শ্রমের যোগান অপেক্ষক। ঠিক আছে, আবার ওইভাবে যদি বলে মজুরি শ্রমের যোগান যেসব বিষয়ের উপর নির্ভরশীল তার সাথে শ্রমের যোগানের নির্ভরশীলতার সম্পর্ককে যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে বলা হচ্ছে কি শ্রমের যোগান অপেক্ষক। আচ্ছা, এরপর শ্রমের যোগান সূচি, ওই যে বিভিন্ন মজুরিতে কী পরিমাণ মানুষ কাজ করতে ইচ্ছুক সেটা যখন তালিকার মাধ্যমে প্রকাশ করা হবে সেটা হচ্ছে শ্রমের যোগান সূচি। তারপর হচ্ছে শ্রমের যোগান রেখা, 3 ভাবে শ্রমের যোগান রেখার সংখ্যাটা 3 ভাবে বলতে পারো। শ্রমের যোগান সূচিকে জ্যামিতিকভাবে প্রকাশ করলে যে রেখা পাওয়া যায় সেটা হচ্ছে ঊর্ধ্বগামী, যে রেখা পাওয়া যায় সেটা হচ্ছে শ্রমের যোগান রেখা এক। দ্বিতীয় নম্বর হচ্ছে মজুরির সাথে শ্রমের যোগানের সমমুখী সম্পর্কের ফলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হচ্ছে শ্রমের যোগান রেখা। হ্যাঁ, তৃতীয়বার বলতে পারো যে কি যে রেখার প্রত্যেক বিন্দু মজুরি এবং শ্রমের যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক নির্দেশ করে তাকে বলা হচ্ছে শ্রমের যোগান রেখা। আচ্ছা, এরপর শ্রমের যোগান কী কী বিষয়ের উপর নির্ভরশীল? শ্রমের যোগান মানে হচ্ছে শ্রমিকেরা কাজ করতে চায় এরকম। তাহলে শ্রমিকেরা কী কী বিষয়ের উপর কাজ করতে চায়? প্রথম হচ্ছে মজুরি, কর্মঘণ্টা, পরিবেশ, পেশার ধরন, হ্যাঁ এই সমস্ত শ্রমিক মালিক সম্পর্ক, তারপর অন্যান্য কী কী সুযোগ সুবিধা, এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে এই সমস্ত বিষয়ের উপর মূলত শ্রমের যোগানটা নির্ভর করে। আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয় কেন? পশ্চাৎগামী মানে প্রথম ঊর্ধ্বগামী, আমরা জানি শ্রমের যোগান রেখা ঊর্ধ্বগামী হয়, এখানে বলছে পশ্চাৎগামী হয় কেন, মানে উঠে আবার বেঁকে যাবে। এটা কেন হয়? এটা আমরা জানি যে এই মানুষ সাধারণত একজন মানুষকে যত বেশি একজন শ্রমিককে যত বেশি মজুরি দেওয়া হবে সে তত বেশি কাজ করবে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর সে মজুরির চেয়ে বিশ্রামটাকে বেশি প্রাধান্য দিবে। তো সেই ক্ষেত্রে আমরা যে রেখাটা আঁকবো সেটা প্রথম ঊর্ধ্বগামী হয়ে গেল, একটা নির্দিষ্ট সময় পরে সেটা আবার কি নিম্নগামী। ওই যে 8 এই যে এখানে 9 থেকে এখানে 9 থেকে কমে 8 হয়ে গেল, যখন 500 টাকা দিল তখন সে 400 টাকা যখন দিল তখন সে 9 ঘন্টা কাজ করতো, এই 9 ঘন্টা, কিন্তু 500 যখন দিল তখন আরও বেশি কাজ করার কথা, বেশি হলে দিকে চলে যেত, এখন যদি আরও কম কাজ করতো সেই জন্য দিকে চলে গেল। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।